তো আমরা যখন তির্যকভাবে কোনো বস্তুকে ছুঁড়ে মারি তখন দেখা যায় কি, তো আমি যেদিকে ছুঁড়ে মেরেছি সে সেদিকে না গিয়ে একটু বাঁকা হয়ে পড়ে, প্রাসের মতো পড়ে। অর্থাৎ সব সময় তো দেখা যায় যে যখনই আমরা কোনো বস্তুকে একদিকে ছুঁড়ে মারি সে সেদিকে না গিয়ে অন্যদিকে যেতে পারে, কারণ তার উপরে অন্য বলও প্রযুক্ত হয়। হ্যাঁ, এই কথাটি এখানে লেখা আছে। আচ্ছা, এই কথাটা তোমরা একটু ভালোভাবে পড়ে নিবা। তো চলে যাই আমরা আমাদের পরের পেজে। ওকে, তো পরের পেজে চলে আসছি। যেমন দেখো, এই পেজটা খুবই ইম্পর্টেন্ট, যে কাজ এবং শক্তির অপ্রচলিত কিছু একক সারা বিশ্বব্যাপী পরিমাপের এসআই পদ্ধতি প্রচলন হয়। এখন কাজ পরিমাপ করা হয় কেবলমাত্র জুল এককে। এসআই পদ্ধতি প্রচলনের পূর্বে কাজের বেশ কয়েকটি একক প্রচলিত ছিল। তো অপ্রচলিত এই এককগুলো হচ্ছে আর্ক, ফুট পাউন্ডার, গ্রাম সেন্টিমিটার, ফুট পাউন্ড, কিলোগ্রাম মিটার। বর্তমানে প্রচলিত জুল এককে এমকেএস, অর্থাৎ এটা হচ্ছে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড পদ্ধতিতে পরম একক বলা হয়। তাহলে আমরা যে জুল একক এখন বলি সেটা আগে পরম একক ছিল। তাহলে জুলটা কি ছিল? পরম একক ছিল। আর্ক আরেকটা পদ্ধতি, সিজিএস পদ্ধতিতে পরম একক হচ্ছে আর্ক। তাহলে আর্ক কিসের একক? আর্ক কি টাইপের একক? সেটা হচ্ছে পরম একক ছিল আর্ক। তাহলে ওয়ান আর্ক ইকুয়াল টু 1 ডাইন ইন্টু 1 সেন্টিমিটার, অথবা দেখো 1 জুল ইকুয়াল টু 10⁷ আর্ক। তোমাদের এটা রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা কিছু মাঝে মধ্যে অ্যাডমিশন টেস্টের ম্যাথ গুলো যে এই কনভার্সনে আসে, অর্থাৎ জুল না দিয়ে তারা আর্কে দিয়ে দেয় 10⁻, অর্থাৎ যদি তোমাকে আর্ক দেয় তাহলে জুলে নিতে কি করতে হবে? 1, দেখো 1 জুল সমান যদি 10⁷ আর্ক হয়, তাহলে 1 আর্ক ইকুয়াল টু 1/10⁷। তাহলে এই 10⁷ কে 1 এর দিকে পাঠায়, 1 এর নিচে সেন্ড করে দাও। তাহলে আমরা বুঝতে পারলাম যে আর্ক থাকলে কিভাবে আমরা জুলে যেতে পারবো। তাহলে ফুট পাউন্ডার হচ্ছে পরম একক, আবার গ্রাম সেন্টিমিটার এটা হচ্ছে অভিকর্ষ একক, ফুট পাউন্ড সেটাও অভিকর্ষ একক, কিলোগ্রাম মিটার সেটাও অভিকর্ষ একক। তোমাকে যেটা জানতে হবে, 1 গ্রাম সেন্টিমিটার ইকুয়াল টু 980 আর্ক, এটা মনে রাখতে হবে। 1 গ্রাম সেন্টিমিটার ইকুয়াল টু 980 আর্ক। 1 ফুট এলবি মানে হচ্ছে পাউন্ড, 1 ফুট পাউন্ড ইকুয়াল টু হচ্ছে 1.356 জুল, 1.356 জুল। 1 কিলোগ্রাম মিটার এটা হচ্ছে 9.8 জুল, 9.8 জুল, এটা মনে রাখতে হবে। এবার আসো ধনাত্মক কাজের সংজ্ঞাতে চলে যাই আমরা। তো বল ইন্টু বলের দিকে সরণ, সেটাই হচ্ছে ধনাত্মক কাজের সংজ্ঞা। এবং সেখানে আমরা জানি W = Fs cos থিটা। এই যে cos থিটা, এই থিটার মান যদি 0 এর চেয়ে বড়, 0 এর সমান বা তার চেয়ে বড়, 90 থেকে ছোট হয়, 0 এর সমান বা তার চেয়ে বড়, 90 থেকে ছোট হয়, তাহলে সেটা হবে পজিটিভ কাজ। অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে পজিটিভ কাজ, আর যদি দেখো সেটা সেকেন্ড কোয়াড্রেন্টে চলে গিয়েছে, অর্থাৎ ঋণাত্মক কাজ হচ্ছে যদি থিটার মান হয় 90 এর চেয়ে বড়, 180 এর সমান বা তার চেয়ে ছোট, তাহলে সেটা হবে ঋণাত্মক কাজ। অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্ট, এক কথা সেকেন্ড কোয়াড্রেন্ট ঋণাত্মক কাজ, ফার্স্ট কোয়াড্রেন্ট ধনাত্মক কাজ। শূন্য কাজ হচ্ছে যদি বল প্রয়োগে যদি বস্তু সরণ বলের সাথে লম্ব বরাবর হয়, বলের সাথে কি বরাবর? সরণ বলের লম্ব বরাবর হয়, তাহলে তাকে বলা হবে শূন্য কাজ। অর্থাৎ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রিতে সেটা হচ্ছে শূন্য কাজ। তো শূন্য কাজের কিছু উদাহরণ দেখো, সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল, তারপরে দ্বারা কোনো কাজ হয় না, কেন্দ্রমুখী বল দ্বারা কোনো কাজ হয় না। তারপরে দেখো বৃত্তের স্পর্শ। আচ্ছা, তাহলে এই টাইপের কিছু উদাহরণ আমি বলে দিই। এক হচ্ছে সূর্য তো পৃথিবীকে ঘোরায় কিসের মাধ্যমে? কেন্দ্রমুখী বলের মাধ্যমে। অর্থাৎ সূর্য পৃথিবীকে টানে তার দিকে, কিন্তু পৃথিবী কোনো সময় সূর্যের দিকে আসে না, সে তার চারদিকে ঘুরে। তাহলে আমরা বলতে পারি সূর্য কর্তৃক পৃথিবীর উপরে যে কৃত কাজ সেটা শূন্য কাজের উদাহরণ। আবার নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনটা ঘুরে। এখন নিউক্লিয়াস তো ইলেকট্রনকে আকর্ষণ করে, যেহেতু নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে, সে আকর্ষণ করে। তো আকর্ষণ করার পরেও ইলেকট্রনটা কোনো সময় কিন্তু নিউক্লিয়াসের দিকে ধেয়ে আসে না, তার চারদিকে ঘুরে। তাহলে নিউক্লিয়াস দ্বারা ইলেকট্রনের উপরে
যে কাজ সেটা শূন্য কাজ, কিন্তু ইলেকট্রন যে কাজটা করে, ইলেকট্রন যে ঘুরে যে পথ অতিক্রম করে সেটা শূন্য কাজ না, সেটা শূন্য কাজ না। আচ্ছা, তো আমরা চলে যাই যে পরিবর্তনশীল কাজ, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, পরিবর্তনশীল কাজ। স্প্রিং বল দ্বারা কৃত কাজ। তুমি দেখো স্প্রিং বলটাকে প্রথমে, স্প্রিংকে যদি তুমি প্রথমে একটু স্মরণ ঘটাও, মানে একটু টান দাও, হ্যাঁ, দেখবা যে তেমন কোনো বল প্রয়োগ করতে হচ্ছে না, পরেরটা একটু বেশি বল দিতে হচ্ছে, পরের বার আরো বেশি, পরের বার আরো বেশি। অর্থাৎ স্প্রিংটা যখন সম্প্রসারিত অবস্থা থাকবে তখন সামান্য স্মরণ ঘটাতে তাকে বিশাল বল দিতে হয়। তাহলে আমরা বলতে পারি স্প্রিং বলটা সবসময় এক থাকে না। তাহলে ভূমি থেকে একটা বস্তুকে, তুমি এখন ভূমি থেকে একটা বস্তুকে 1 মিটার উচ্চতায় তুলেছো, যেই কাজটা করতে হবে স্যাটেলাইটে গিয়ে যদি তুমি ওই বস্তুটাকে 1 মিটার উপরে তুলো, তোমাকে একই পরিমাণ কাজ করতে হবে না, সেখানে তোমাকে কম কাজ করতে হবে। কারণ পৃথিবী থেকে যত দূরে যাওয়া যায় পৃথিবীর আকর্ষণ বল কমে যায়, ফলে তোমাকে বল দিতে হবে কম। স্যাটেলাইটে বল কম প্রয়োগ করতে হবে, পৃথিবীর গ্রাউন্ডে তোমাকে সবচেয়ে বেশি বল প্রয়োগ করতে হবে। এ কারণে আমরা বলি এগুলো হচ্ছে কোনো ফিক্সড বা ধ্রুব বল দ্বারা কৃত কাজ না, এগুলো হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। তাহলে দোলনা, তড়িৎ, দুইটা ইলেকট্রন কাছাকাছি আসলে আকর্ষণ বা বিকর্ষণ বল বেশি হয়, আর দূরে গেলে কমে যায়। তাহলে চুম্বক বল, এই ধরনের বলগুলো দ্বারা যে কাজগুলো হবে তাদেরকে বলা হবে পরিবর্তনশীল কৃত কাজ। পরের সেকশনে যাই আমরা, যে এখানে দেখো কাজের একটা ভেক্টর রূপ দেওয়া আছে, যে এটা খুব ইম্পর্টেন্ট, যে নিচের কোটি কাজের ভেক্টর রূপ, এই যে এফ ভেক্টর ডট ডেল্টা এস ভেক্টর, এটা হচ্ছে কাজের ভেক্টর রূপ। আর এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিএস, এটা হচ্ছে সমাকলন রূপ, এটা হচ্ছে যুগজীকরণ রূপ, কাজের হচ্ছে সমাকলন বা যুগজীকরণ রূপ। তো পরেরটাতে যাই, যে প্রত্যয়নী বল সংক্রান্ত। আমরা স্প্রিং এর স্থিতিস্থাপকতা ধর্ম রয়েছে, কারণ স্প্রিংকে টান দিয়ে ছেড়ে দিলে সে আগের অবস্থায় ফিরে আসে। কোনো বস্তু যদি টান দিয়ে ছেড়ে দেওয়া হয় বা সংকুচিত করে আবার ছেড়ে দেওয়া হয় এবং সেই বস্তু যদি আগের অবস্থায় ফিরে আসতে পারে, তাহলে ওই বস্তুকে বলা হবে, ওই ধর্মটাকে বলা হবে স্থিতিস্থাপক ধর্ম, আর বস্তুটাকে বলা হবে স্থিতিস্থাপক পদার্থ। তাহলে স্প্রিং এর মধ্যে সেই ধর্মটা রয়েছে। একটি স্প্রিংকে সাম্যাবস্থা বা শিথিল অবস্থা থেকে প্রসারিত বা সংকুচিত করা হোক না কেন, সেটি সাম্যাবস্থায় ফিরে আসার জন্য একটা বল প্রয়োগ করে। এই যে সে যে সাম্যাবস্থায় ফিরে আসার জন্য আমি যেদিকে বল দিই, স্প্রিং তার বিপরীত দিকে একটা বল দেয়। এই যে স্প্রিং থেকে যে বিপরীত দিকে যে একটা বল দেয়, আমি এদিকে টান দিলে স্প্রিং উল্টা দিকে টান দেয়, এটার নাম হচ্ছে প্রত্যয়নী বল। এটার নাম হচ্ছে প্রত্যয়নী বল। এটা সংজ্ঞাটা একটু দেখে নিই, যে স্প্রিং কর্তৃক প্রদত্ত বলের দিক সর্বদা কণার সরণের বিপরীত দিকে। অর্থাৎ কণা যেদিকে সরবে, দেখো স্প্রিং এর কণাগুলো আমার টানের কারণে সব এদিকে সরে যাচ্ছে, কিন্তু কণার সরণ যেদিকে হচ্ছে, স্প্রিং বল তার উল্টা দিকে কাজ করছে। এই কারণে বলছে স্প্রিং কর্তৃক প্রদত্ত বলের দিক সর্বদা কণাটির সরণের বিপরীত দিকে। এই বল কণাটিকে তার আদি অবস্থানে ফিরিয়ে আনতে চায়, তাই এই বলকে প্রত্যয়নী বল বলা হয়। কোন স্প্রিং এর মুক্ত প্রান্তের একক সরণ ঘটালে স্প্রিংটি সরণের বিপরীত দিকে যে বল প্রয়োগ করে তাকে ওই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক বলে। আচ্ছা, তাহলে স্প্রিং ধ্রুবকের সংখ্যাটা আমরা শিখলাম। এরপরে দেখো আমরা এখানে যাই, যে স্প্রিং দেখো ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার, এখান থেকে কিছু একটা কোশ্চেন আসে, সেটা কি দেখো, এই যে এক্স স্কয়ার, এই এক্স হচ্ছে সংকোচন বা প্রসারণ। তাহলে স্প্রিং এর সংকোচন হোক আর প্রসারণ হোক, তুমি যদি সংকোচনকে পজিটিভ দাও, তুমি যদি প্রসারণকে পজিটিভ দাও, সংকোচনকে নেগেটিভ দাও, তারপরেও কিন্তু কৃতকাজ ধনাত্মকই আসবে, অর্থাৎ ঋণাত্মক আসবে না, একটা যেহেতু বর্গ আছে। তো এই পৃষ্ঠাতে এই লাইনটাই লেখা আছে, দেখো সুন্দর করে লিখে দিছে ওনারা, যে স্প্রিং দ্বারা কৃত কাজ এগুলো লিখছে মাইনাস হাফ কে এক্স স্কয়ার। তো সমীকরণে এক্স এর একটি বর্গ ব্যবহার হয়েছে, ফলে সরণ এক্স এর মান ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন, এক্স স্কয়ারের মান ধনাত্মক বা
ধনাত্মক এবং কাজ হবে ঋণাত্মক হবেই। তাহলে স্প্রিং দ্বারা কৃত কাজ যদি ঋণাত্মক হয়, এবার এটা সংকোচন হোক আর প্রসারণ হোক, সেটা কি হবে? সেটার জন্য এই চিহ্নটা কোনো সময় চেঞ্জ হবে না। এখানে একটা সম্পর্ক, সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এক্স স্কয়ার। এটা হচ্ছে স্প্রিং বল দ্বারা কৃত কাজ, আমরা একটু আগে শিখে আসছি। ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার, তাহলে ডাব্লিউ হচ্ছে এক্স স্কয়ারের সমানুপাতিক। আর অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, সেটা হচ্ছে ডাব্লিউ প্রপোর্শনাল টু এইচ। অর্থাৎ তুমি যদি ভূমি থেকে এইচ পরিমাণ উচ্চতায় উঠো, তাহলে যে কাজ করতে হবে, মানে তুমি যত বেশি উচ্চতায় উঠতে থাকবা, তোমার কাজও তত বেশি হতে থাকবে। তাহলে অভিকর্ষ বা মহাকর্ষ বলের জন্য হচ্ছে এই সূত্রটা ডাব্লিউ প্রপোর্শনাল টু এইচ, আর স্প্রিং বলের জন্য হচ্ছে ডাব্লিউ প্রপোর্শনাল টু এক্স স্কয়ার। তাহলে এই দুই ক্ষেত্রে তোমার একটা ব্যাখ্যা দেওয়া যায়, সেটা হচ্ছে স্প্রিং এর সংকোচন দ্বিগুণ করলে কাজ হবে 4 গুণ, স্প্রিং এর সংকোচন 3 গুণ হলে, এক্স এর মান 3 গুণ হলে কাজ হবে 9 গুণ, 3 3 9 হবে। কিন্তু এখানে 3 গুণ হলে 3 গুণই হবে, 5 গুণ হলে 5 গুণ হবে। বাট এখানে যদি এক্স তুমি 5 গুণ করে দাও, কাজ হবে 25 গুণ। তো 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু হচ্ছে 3.6 10⁶ জুল। এটা মনে রাখবা সবাই। আর এই সূত্রটা লাগবে যে পি ইকুয়াল টু √/2m_k। এটা হচ্ছে গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক, গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক, এটা কাজে লাগবে। আর এখানে যে বিভব শক্তির সংজ্ঞা, এখান থেকে সংজ্ঞা অনুযায়ী কোনটি সঠিক, বা দেখো বিভব শক্তির সংজ্ঞাতে মেইন হচ্ছে অবস্থা বা অবস্থানের পরিবর্তন। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা, অবস্থার পরিবর্তন বা অবস্থানের পরিবর্তন। তাহলে একটা বস্তুকে যে বিভব শক্তি, দেখো একটা স্প্রিং এর কি চেঞ্জ হয়? একটা স্প্রিং এর অবস্থান চেঞ্জ করি না, আমরা অবস্থা চেঞ্জ করি, যে একটা সংকুচিত করি, প্রসারিত করি। একটা ফুটবল, একটা টেনিস বল, একটা রাবার বল, এগুলোর অবস্থা চেঞ্জ হয়, অবস্থান না। অবস্থান চেঞ্জ হয় কারা? তাহলে অবস্থান চেঞ্জ হচ্ছে এই যে আমি আমার হাতটাকে উপরের দিকে তুললাম, এই যে উপর দিকে তুললাম, এটাই হচ্ছে অবস্থান চেঞ্জ বা অবস্থানের পরিবর্তন। বিভব শক্তির মানে হচ্ছে হয় অবস্থা চেঞ্জ করো, না হয় অবস্থান চেঞ্জ করো। তো চলে যাই সংরক্ষণশীল বলে এবং অসংরক্ষণশীল বল। তো সংরক্ষণশীল বল দেখো মেইন কাজ হচ্ছে একটি পূর্ণচক্র ঘটাতে হবে, এবং আদি অবস্থানে ফিরে আসলে, একটি পূর্ণচক্র ঘটিয়ে যদি একটা বস্তু আদি অবস্থানে ফিরে আসতে পারে এবং কাজের পরিমাণ যদি শূন্য হয়, তাকে সংরক্ষণশীল বল বলা হয়। তাহলে চলো দেখি এই ঘটনাটা কি বলে। আমি আমার এই কলমটাকে উপরে তুললাম, তুলে এবার এখানে কি শক্তি জমা আছে? বিভব শক্তি। ছেড়ে দিলাম, কি শক্তি হলো? গতি শক্তি। তাহলে আমি আমার শক্তিটাকে সঞ্চয় করে রাখতে পেরেছি, সংরক্ষণ করে রাখতে পেরেছি। তাহলে একটা চক্র সম্পন্ন করলো। একটা চক্র কিভাবে সে সম্পন্ন করলো? যেখান থেকে শুরু করলো সেখান থেকে উপরে গিয়ে আবার সেখানে ফিরে আসলো, কাজ শূন্য হয়েছে, কাজ শূন্য হয়েছে। কারণ কেন? স্মরণ শূন্য। স্মরণ মানে হচ্ছে তার আদি অবস্থান এবং শেষ অবস্থান। আদি তো ভূমিতে ছিল, যখন ছেড়ে দিয়েছি তখন আবার ভূমিতেই গেল। তাহলে কাজ শূন্য হয়েছে, একটা চক্র সম্পন্ন হয়েছে, যে এটা উপরে গিয়ে আবার আগের জায়গায় ফিরে আসা, একটা চক্র সম্পন্ন হয়েছে। অর্থাৎ এটাকে বলবো আমরা সংরক্ষণশীল বল। এখানে কৃতকার্য পরিমাণ হয় শূন্য। আচ্ছা, তাহলে অসংরক্ষণশীল বলে কি হবে? পূর্ণচক্র থাকবে, আদি অবস্থানে ফিরে আসবে, বাট কৃতকার্য পরিমাণ শূন্য হবে না, সেটা হচ্ছে ঘর্ষণ বল। তো আমি এই যে ঘর্ষণ থেকে তাপ উৎপন্ন করছি, তাপটা কিন্তু মিশে যাচ্ছে, আমি কিন্তু তাপ দিয়ে আর কোনো কাজ করতে পারবো না। তাহলে এটা হচ্ছে অসংরক্ষণশীল বল, মানে এটাকে সংরক্ষণ করতে পারিনি আমি। তো অসংরক্ষণশীল বল, আর তাহলে অসংরক্ষণশীল বলের উদাহরণ হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বল, সে সর্বদা গতির বিরুদ্ধে কাজ করে, তার দ্বারা কাজ হয় সবসময় ঋণাত্মক কাজ। তাহলে এছাড়া সান্দ্র বল। সান্দ্র বল হচ্ছে, এটা আমরা আরেকটা অধ্যায়ে পড়বো, যে পানি কর্তৃক যে ঘর্ষণ, তরল কর্তৃক যে ঘর্ষণ, সেটা হচ্ছে সান্দ্র বল। সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, এগুলো হচ্ছে সব অসংরক্ষণশীল বল, এগুলোকে সংরক্ষণ করা যায় না। শক্তি নিত্যতা, শক্তি নিত্যতা বা সংরক্ষণশীলতা নীতিটা কি? শক্তির সৃষ্টি বা বিনাশ নাই 1 নাম্বার, একরূপ থেকে অপরূপে রূপান্তরিত হতে পারে 2 নাম্বার, মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়, এই 3টা টপিক। আচ্ছা, এটা হচ্ছে এই 3টাই শক্তি সংরক্ষণশীলতার নীতিকে রিপ্রেজেন্ট করে। তাহলে এখানে একটু কিছু ব্যাখ্যামূলক কথা শোনা যাক। প্রকৃতপক্ষে আমরা কোনো নতুন শক্তি সৃষ্টি করতে পারি না বা ধ্বংস করতেও পারি না, অর্থাৎ মহাবিশ্বের সামগ্রিক শক্তি ভাণ্ডারের কোনো তারতম্য ঘটে না।
তাহলে এই মহাবিশ্ব যখন সৃষ্টি হয়েছে যে শক্তি দিয়ে, এই শক্তিটা এখন পর্যন্ত আছে। এই বিশ্ব সৃষ্টির প্রথম মুহূর্তে যে পরিমাণ শক্তি ছিল, আজও সেই পরিমাণ শক্তি বর্তমান। এটাই শক্তির অবিনশ্বরতা বা শক্তির সংরক্ষণশীলতা। আচ্ছা, এটা গেল। তো সংরক্ষণশীলতা নীতিটা কি? বিভব শক্তি, আদি অবস্থায় বিভব শক্তি আর গতিশক্তির যোগফল, এবং শেষ অবস্থায় বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল দুটো সমান হবে। মনে রাখবা, এই শক্তি সংরক্ষণশীলতার নীতিটা কাজ করে হচ্ছে সংরক্ষণশীল বলের ক্ষেত্রে বা সংরক্ষণশীল যে সংঘর্ষ, সেক্ষেত্রে অসংরক্ষণশীল বলের জন্য এটা প্রযোজ্য হয় না। কারণ অসংরক্ষণশীল বলে দেখা গেছে কিছু কিছু শক্তি অন্যান্য শক্তিতে কনভার্ট হয়, অর্থাৎ শুধু বিভব গতিশক্তির মধ্যে থাকে না। আগে হয়তো, অর্থাৎ সংঘর্ষের আগে বিভব শক্তি আর গতিশক্তি শুধুমাত্র ছিল, কিন্তু সংঘর্ষের পর শব্দ শক্তি উৎপন্ন হয়, তাপ শক্তি উৎপন্ন হয়, ঘর্ষণ শক্তি হয়, বিভিন্ন টাইপের শক্তিতে কনভার্ট হয়ে যায়। এই কারণে এরা অসংরক্ষণশীল বল দ্বারা মানে এই কাজটা অসংরক্ষণশীল বলের জন্য খাটে না, এই সূত্রটা। তো আমরা একদম শেষ দিকে চলে আসছি। তাহলে দেখি এখানে 1 কিলোওয়াট অর্থাৎ 1000 ওয়াট, 1 মেগাওয়াট হচ্ছে 10⁶ ওয়াট। এটা কর্মদক্ষতা হচ্ছে ইনপুট আর আউটপুট, এই সংক্রান্ত ডিটেল অঙ্ক করাবো। আর একটা সমবেগের ক্ষমতা P = FV, সমবেগের ক্ষমতা হচ্ছে P = FV। এই সূত্রটা আমরা কখন ইউজ করব? যখন একটা বস্তুকে সমান বেগে উপরের দিকে তুলতে থাকবো, তাহলে সেটার নাম হচ্ছে সমবেগের ক্ষমতা। আচ্ছা, এরপরে আসো যে এটাতে কর্মদক্ষতা হচ্ছে আউটপুট, নিচে হচ্ছে ইনপুট। ওকে, তাহলে এই পর্যন্ত আমাদের দাগানো শেষ। তোমরা আবার সবাই যে কাজটা করবা, আমি যেখানে বইয়ের যে অংশটা দাগিয়েছি এটা দাগিয়ে ফেলবা, দাগিয়ে একবার পড়ে ফেলবা, যেন এগুলো মাথায় সেভ হয়ে যায়। আচ্ছা, নেক্সট আমাদের ভিডিও হবে ক আর খ এর উপরে, তারপর আমরা ম্যাথ শুরু করব ইনশাআল্লাহ। ওকে, তো সবাই এটা কমপ্লিট করতে থাকবো।